সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আজ আমার সঙ্গে যোগ দিয়েছেন মটুসী বিশ্বাস। আপনাকে স্বাগত সময় সংলাপে। আমি আলোচনাটা এদিকে নিয়ে যেতে চাই যে আমরা তো একটি বছর পেরিয়ে আরেকটি বছরের আবার যাত্রা শুরু করলাম। সেই জায়গা থেকে মানে বছরের হিসাবে তো মহাকালের হিসাবে আলাদা বিষয়, কিন্তু এই যে ব্যক্তি জীবনও তো এক ধরনের মহাকালের কাছে সমর্পিত হয়। এবার ফেলে আসা সময়টা আবার যে সময়ের এটা কি শুধু একটি মানে পঞ্জিকার পাতা উল্টিয়ে ফেলা? নিউ ইয়ার রেজলিউশন বলে একটা কথা আছে যে সামনের বছরটা আমি কি করব। আমি আম, গত বছর যেটা করেছি, আমার বাচ্চা এখন প্লে গ্রুপে পড়ে, তো ও এখন আমাকে ছাড়া একটু বেশি সময় থাকতে পারে এবং ও আমাকে ছাড়াও বাবার সাথে অনেক অ্যাটাচড, আমার মায়ের সাথে অ্যাটাচড, আমার শাশুড়ির সাথে অ্যাটাচড। তো আমি গত বছর আই হ্যাড আ প্ল্যান যে আমি একটু কাজের দিকে ফোকাস করবো, যে কাজগুলো আগে করতে চাইতাম করতে পারতাম না। আমি কিছু ভালো ফিল্ম করতে পারিনি, তার মধ্যে একটা হচ্ছে জালালের গল্প, কারণ আমাকে আউটডোরে যেতে হবে, আই কুডন্ট ডু ইট। তো এখন আমি আস্তে 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 আমার বাচ্চা, আমার সংসার এমনভাবে সাজিয়েছি বা এমনভাবে মেনটেন করছি যে আমি একটু একটু করে যেন পারি। আর এই বছর আমার ইচ্ছা যে আমি নিজেকে একটু খুশি রাখবো। আই ওয়ান্ট টু বি হ্যাপিয়ার পারসন। মানে দুঃখবোধ ছিল? দুঃখবোধ অ্যাকচুয়ালি সবারই কম বেশি, সুখ দুঃখ এই নিয়ে তো আমাদের জীবন। না মানে গেল সময়গুলো দুঃখে ছিল, এখন সুখী হওয়ার না না চেষ্টা। না 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 না, তা না। আমি আগেও হাসি খুশি থাকার চেষ্টা করেছি, এখন আরো বেশি থাকতে চাই। মানে থাকার চেষ্টা আর ছিলাম দুটো দুই জিনিস না। এখন আরো বেশি করে চেষ্টা করব। চেষ্টা মানে আনন্দের বিষয় বা আনন্দের মধ্যে নাই, তারপর আনন্দের মধ্যে নেই না, আনন্দের আচ্ছা। মধ্যে ছিলাম, কিন্তু এখন অনেক বেশি হয়তো ভেবেছি যে অনেকটা সময় বাসায় থাকতাম, এখন মনে হচ্ছে যে আমি একটু বেশি কাজের দিকে ফোকাস করব। আমি যদি, ইফ আই এম আ হ্যাপিয়ার পারসন, এভরিবডি অ্যারাউন্ড মি উড বি হ্যাপি, বিকজ দে উড বি হ্যাপি টু সি মি। আমি যদি নিজে অনেক হ্যাপি থাকি তার, এবং আমি তো বাসায় অনেক সময় দিয়েছি, যেমন এই পর্যায়ে এনে কিন্তু এখন আমি কাজের প্রতি সিরিয়াস হচ্ছি। এর আগে কিন্তু আমাকে অনেক বেশিরভাগ দর্শক বলতেন যে দেখা হলে মার্কেটে বা ইভেন ফেসবুকে অনেক সময় আমাকে মেসেজ করে যে আপনি এত কম কেন। কারণ হচ্ছে একটা বাচ্চা নেওয়ার পর তো একটু বড় করতে হয়, হ্যাঁ, তারপরে আবার নিজের কাজের প্রতি ফোকাস করা যায়। তো তার মানে এই না যে আমি মাসে 30 দিন কাজ করব, তা নয়, কিন্তু আমার মতো কাজগুলো একটু করতে চাই। নিজেকে সময় দেওয়া হুম, সেটা হলো সবচেয়ে বড় বিষয়, যে হুম। আমি নিজের জন্য সময় রাখা। এবং সেটা তো কাজে ডুবে গেলে, কাজে যখন আমরা নিমজ্জিত হয়ে যাই, তখন কি নিজের জন্য আর সময় দেওয়া যায়? নিজের জন্য আলাদা কোনো সময় থাকে? সব মিলিয়ে তো নিজে তাহলে আমি, কাজটাকে নিজের ভেবে যা কাজের হ্যাঁ মধ্যে আমি সেটাকে হ্যাঁ নিয়ে। হ্যাঁ, আমি যখন অনেক ভালো একটা চরিত্রে অভিনয় করি, সবসময় ভালো চরিত্র আসে না, কদাচিৎ আসে, কিন্তু তারপরেও যখন শ্রম দিই না, তখন নিজেকে আর আলাদা করে নিজের সময় বলে কিছু থাকে না, কিন্তু যখন দেখি তখন দ্যাটস মি। অবশ্যই সেটা তো আমি। এবং এই যে নিজেকে খুঁজে পাওয়া যায় যে আমি কে। আমি এখন খোঁজার চেষ্টা করছি যে হু অ্যাম আই, চেষ্টা করছি। এবং সেখানে কি বারবার ওই যে মানে এই যে বিভিন্ন চরিত্রতে অভিনয় করা হয়, কাজ করা হয়, সেই জায়গা থেকে নিজেকেও বহু চরিত্রের একটি সম্মিলন মনে হয় যে আমি অনেক চরিত্রের মধ্যে মটুসী। প্রত্যেকটা চরিত্রে আমি কোথাও কোথাও গিয়ে নিজেকে পাই। আমি খুব ভালো না, খুব খারাপও না, আমার মধ্যে ভালো গুণ আছে, আমাদের নাতিশীতোষ্ণ প্রত্যেকের। অবস্থা। মানে আমার মনে হয় তুষার ভাই, সবার মধ্যে সবাই খুব ভালো হতে অবশ্যই পারে না, সবাই খুব সবাই খুব খারাপ খারাপ হতে হতে পারে পারে না, না। হ্যাঁ। তো একটা চরিত্র যখন প্লে করি, কোথাও 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 আমাকে টাচ করে যে হ্যাঁ, ইটস লাইক মি। অনেক সময় আছে ইটস আনলাইক মি, দ্যাটস ওকে। তো এখন হচ্ছে যে আমি আমার মেনি শেডস অফ মি, আমার এই শেড এই শেড এই শেড, আমি ভালো খারাপ, আমি রোম্যান্টিক, আমি চাইল্ডিশ, সবগুলো মিলিয়ে আমি, মানে কালার ব্যাংকের যত রকম রং আছে সবগুলো কি হ্যাঁ, চেনার জীবনের চেষ্টা মধ্যে। করছি। যে হুম। চিনলে যেটা হবে যে যে চরিত্র আমি প্লে করব সেটা বুঝতে আমার জন্য সুবিধা হবে। আমি সবসময় নিশ্চয়ই একই রকম চরিত্র প্লে করব না, করি না, এবং আমি চেষ্টা করি মনোটোনাস ক্যারেক্টার প্লে না করতে। কখনো থমকে যাওয়া হয় না যে আর এই চরিত্রটা তো আমি তো জানতাম না যে এই মানে যাই হোক সেটা আমার মধ্যে আছে, অভিনয়টা করতে যে মনে হয় এটা তো মানে। আমার মনে হয় ইট কুড বি মি অলসো, ইট কুড বি, হতে পারি। হুম, কারণ তখন আর আলাদা করে কিছু চিন্তা করেন, তখন তো ওটা আমাকে হতে হবেই। হুম।
এটা আমি মানে তখন এত সময় দেই না। না আমি বলছি যে ওই চরিত্রটা করতে যে এই চরিত্রটা যে মানে আমার ভিতরে যে এই মানে বিষয়টা ছিল সেটা যে আমি খেয়াল করি চরিত্র করতে যে মনে হলো। হ্যাঁ হতে পারে মাঝে হ্যাঁ। মাঝে ভাবতে গিয়ে হয়তো যে ওকে, যখন ওই যেটা বললাম যে কিছু কিছু দিক টাচ করে তখন ও আচ্ছা, আই হ্যাড দিস ম্যাটেরিয়াল ইন মি। যে চরিত্রটা মিলে যায় সেখানে মানে পরিচিত যে আমার নিজের ভিতরে যে পরিচিত চরিত্রটা আমার সেটাতে স্বচ্ছন্দ বোধ করা যে নাকি নাকি যে নতুন ভাবে নিজেকে জানা সেই জায়গায় মনে হয় যে হ্যাঁ টার্ন করা ভাবে কাজ করে। ইট ডিপেন্ডস, কখনো মনে হয় যে হ্যাঁ যেহেতু এই এই জায়গাটা আমি বুঝতে পারছি বেশি ভালো করে, তো ওই তার সাথে অন্য যে সিনগুলো, তারপরে ওই মেয়েটার রিয়াকশন কি হবে, তারপরে কিভাবে গল্পটা আগাবে সেভাবে চিন্তা করি। আচ্ছা, তখন মানিয়ে নেওয়ার চেষ্টা করি আর কি। মানে কাজ তো অনেক করা হয় সেখানে আমি একটু বলতে চাই যে আমাদের নাটকে তো আপনার কাজ করেন, আমরা সবাই নাটকের সঙ্গে একটা অনেক নাটক উৎপাদন হয়, আমি যদি বলি ওইভাবে যদি বলি সেই জায়গা থেকে কারো কারোর মধ্যে দীর্ঘশ্বাস আছে, হতাশা আছে যে এই যে এত নাটক করছি সেই নাটকগুলি দর্শকরা দেখছে কি না, এত নাটক এত চরিত্র সিরিয়ালে পরে আসছে। এখন নাটকের ক্ষেত্রেও যদি বলি মানে অনেকে অভিনয় করে যাচ্ছেন কিন্তু ওই নাটকটা কবে প্রচার হবে জানেন না। মানে তার মানে কি সেই কাজটার মধ্যে ওইভাবে প্রাণ ভালোবাসা কতটুকু থাকে? দেখেন আমাদের তো এমন না যে পরে কোনো পেনশন সিস্টেম আছে, কোনো এটা আছে সেটা আছে। এখন যে কাজ করেই পরবর্তীতে বৃদ্ধকালে এটা দিয়ে চালাতে হবে, তো হ্যাঁ অনেকের অনেক বেশি কাজ করতে হয়। হ্যাঁ এই ব্যাপারটাও থাকে। আমি নিজে দেখেছি মাঝে মাঝে স্ক্রিপ্ট পাওয়ার পর দেখা গেল যে স্ক্রিপ্টটা খারাপ না মোটামুটি, কিন্তু যখন শুটিং করতে যাচ্ছি তখন দেখি যে আচ্ছা মেকার কতটুকু বুঝতে পেরেছে, ডিরেক্টর তার পয়েন্ট অফ ভিউ, দেখা গেল স্ক্রিপ্টটা যতটুকু ছিল হয়তো ডিরেক্টর অতটুকু বুঝে না। হয়তো ধরেন স্ক্রিপ্ট একজন ভালো রাইটারের কাছ থেকে কিনে আনলো, কিন্তু সেটা সেটা যে দেখাবে সেটা তুলে আনা। হয়তো তুলে আনা, হ্যাঁ। তো তখন আমি যতটুকু পারি আমার সীমিত জায়গা থেকে আমি চেষ্টা করি, কিন্তু আমার কো আর্টিস্ট যদি ছেড়ে দেয় এটা কিছু হবে না, কখন হবে না, কেন কিছু হবে না, আই এম গেটিং পেইড ফর ইট, সো আই উড ট্রাই যতক্ষণ আমি মানে পারবো আমি চেষ্টা করে যাব। আর একেবারে পুশ করেও যদি না হয় দ্যাটস ডিফারেন্ট, যে ও কিছুই বোঝে না। কিন্তু আমার যেহেতু আমি কাজ কম করি তুষার ভাই, এটা আমার ক্ষেত্রে কম হচ্ছে, একেবারে হয় না যে সেটা হয়। আমার জায়গা থেকে আমার মনে হয় আমি যতটুকু জানি, আমি যতটুকু প্রফেশনাল, ততটুকু থেকে আমার কাজটা করা হ্যাঁ, উচিত। যারা একদম পেশা হিসেবে নিয়েছে অন্য কোনো কাজ না এটাই করবে তারা হয়তো একের পর এক করেই যাবে, খুবই স্বাভাবিক। তার কিন্তু হয় কি যে প্রতিদিন কাজ কিন্তু করতে করতে গুণগত একটা মান। মনোটোনাস ব্যাপার চলে আসে। হ্যাঁ। প্রতিদিন হয়তো কিছু মানে কেউ আমার কিছু কলিগস আছেন যারা একটু স্যাটায়ার কমেডি দিকে কাজ করে, তো রেগুলার করে যাচ্ছে, সিরিয়াস রেগুলার রিসার্চার করে এবং যাচ্ছে। কমিটির জায়গায় আসবো, তার আগে একটু আমি ওই জায়গায় যেতে চাই। এই যে এত নাটক আমরা করছি, তৈরি হচ্ছে, আমি তার আগে উৎপাদন শব্দটা ব্যবহার করেছিলাম, দর্শকরা কি সেটা নিচ্ছে কিনা, কতটা নিচ্ছে? আমাদের দর্শক অনেক ইন্টেলিজেন্ট। হুম। দর্শক বোঝে না, নো, দর্শক খুব ভালো বোঝে। দর্শক যদি না বুঝতো আজকে আমি এখানে থাকতাম না। দর্শক বোঝেন। আমি একটা যখন ভালো নাটক করি, অনেক শ্রম দিয়ে নাটক করি, সেই নাটকগুলো আমি কিন্তু ঠিকই ফিডব্যাক পাই। হয়তো এক মাস মানে এক মাসের মধ্যে হয়তো পাচ্ছি না, হয়তো এরকম হচ্ছে 6 মাস পর আমি ফিডব্যাক পেয়েছি ভালো ভালো কিছু, কারণ আমি সোশ্যালাইজ কম করি। তো দর্শক বোঝেন। দর্শকদের বোকা মনে করে যদি এমন কাজ করে যে আচ্ছা কোনো রকমে একটা প্রডিউসার পেলাম, নাটক বানালাম, বিক্রি করে দিলাম, শেষ, এটা অনের হলে হবে, এবং অনের হয়ও এরকম। না হয়। কিন্তু দর্শক নাটক বোঝেন। দর্শক একটা ভালো গল্প চায়, দর্শক চরিত্র চায়, দর্শক হচ্ছে যে একজন সুপারস্টারও যদি থাকে তার মধ্যে থেকেও চেষ্টা করে আচ্ছা এই ক্যারেক্টারটা কি। একটা স্টারের থেকে বেশি চায় একটা চরিত্র, দর্শক চরিত্র চায় যে গল্পটাকে এগিয়ে নিয়ে যাবে। তো সেখানে আমাদের স্টোরি টেলিং অনেক উইক হয়ে যায়। সেখানে আমরা যদি 1 ঘন্টা নাটক বলেন সবকিছু একসাথে দেখানো যায় না, বা যেভাবে দর্শক দেখতে চায় সেভাবে দেখাতে পারা যায় না, কারণ বাজেট একটা ব্যাপার থাকে। আর অ্যাকচুয়ালি কমার্শিয়াল মানে টিভিসি নিয়ে মানে মাঝখানে যে অ্যাডগুলো যায় সেগুলো নিয়ে এত হইচই হচ্ছে, এগুলো নিয়ে নতুন করে আমার কিছু বলার নেই। তো কিন্তু দর্শক আমাদের নাটক দেখে না, বা আমাদের না না টেলিভিশন না দেখে না না। না না, এই যে দর্শক একটা বলা হয় যে টেলিভিশন দেখে দর্শক না, না না দর্শক সীমানা টেলিভিশন পেরিয়ে চলে দেখে। যায়, সেইখানকার অনুষ্ঠানগুলি দেখে, সেখানকার ধারাবাহিকই কি বলবো মজে থাকে। কারণ এখানে যদি আমার মার কথা বলি, আমার মা নাটক দেখেন কেন, কারণ ওনার মেয়ে নাটকে আছে, উনি দেখেন ভালো নাটক কোনটা হচ্ছে, ভালো লাগছে না কোন নাটকগুলো, যাতে যাতে আমাকে বলতে পারে, কারণ আমি সবসময় দেখতে পারি না। হ্যাঁ।
আর এমনিতে আমার একটু টেলিভিশন দেখার অভ্যাস, মানে যখন থেকে আমি কনসিভ করেছি অভ্যাস কমিয়ে দিয়েছে, কারণ এটা নাকি বাচ্চার উপর প্রভাব পড়ে, ব্লা 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 whatever। তারপরেও আমি দেখি, দেখার চেষ্টা করি, কারণ এটা আমার হোমওয়ার্ক একরকম। তো মা এক সময় আমাকে বললেন যে জানিস আমার না এখন আর সিরিয়াল দেখতে ভালো লাগে না, আমি কিভাবে কিভাবে যেন ইন্ডিয়ান সিরিয়ালে ঢুকে গেলাম। ডোন্ট ডু ইট, মানে বিং মাই মাদার ইউ শুড নট। হ্যাঁ আমি কি করি, তাহলে টিভি অফ করে রাখো। সেটা কেন? এই যে এখানে এখানে হচ্ছে প্রথমত আমাদের বাংলা চ্যানেলগুলো পে চ্যানেল নয়। একটা শুট করে দিচ্ছে, সেটা অন এয়ার হচ্ছে, সেখানে অ্যাড যাচ্ছে। অন্য চ্যানেলগুলো পে চ্যানেল, দর্শক ওই চ্যানেল ওই নাটকটা না দেখলে টিআরপি থাকবে না, ওই চ্যানেলটা দেখবে না। সো নিজেদের তাগিদে যে পে চ্যানেলগুলো, তারা নিজেদের তাগিদে ভালো নাটক বানায়, মানটা ধরে রাখার চেষ্টা মানটা করে। ধরে রাখে। আমাদের এখানে তো বাংলা চ্যানেলগুলো পে চ্যানেল না, দরকার নাই তো, এটা অন এয়ার করে দিলেই হলো। প্রিভিউ কমেডিতে আমি বুঝি না মাঝে মাঝে কি হয়, মানে কেন কিছু নাটক আমি দেখে আমি হতাশ হয়ে যাই যে আমিও নাটক করি। আমি সব ভালো নাটক করি তা না, আমি কিছু অ্যাভারেজ নাটকও করা হয়, বিলো অ্যাভারেজ নাটকও করা হয়, হ্যাঁ। কিন্তু তারপরে একটা তো মিনিমাম একটা স্ট্যান্ডার্ড থাকে। তো যেহেতু আমাদের পে চ্যানেল না, ওই গড়িমসিটা থাকবে যতদিন না পে চ্যানেল হবে। আমাদের যে ঈদে এত নাটক হয়, যে সেখানে তো আমরা দেখি যে ওই চাং ভরে যাচ্ছে 7 দিনে। হ্যাঁ, চাং ভরে যাচ্ছে 7 দিনে, এবং কয়টা নাটক, উল্লেখযোগ্য নাটক আগে থেকে এখন ভালো হচ্ছে। যেমন নাটক কিছু দেখেন, চ্যানেল যখন অনেকগুলো ভালো নাটক পায়, তখন তো সেখান থেকে নিজের চ্যানেলটা সাজাতে পারে, আচ্ছা ভালো নাটকগুলো নিয়েই করবে। ঈদে কম্পারেটিভলি আমরা বেশি ভালো নাটক পাই, কিন্তু কেন আমরা অন্য সময় কেন পাবো না? আমাদের তো সারা বছর কাজ করতে হয়। আপনারা একটা কথা বলেন, বাজেটও একটা বিষয়। বাজেট একটা বিষয় এখন, হ্যাঁ বাজেট একটা বিষয়। আমি দেখছি এই নাটকে আমার এই ক্যারেক্টারটা পোর্ট্রে করতে গেলে আমার এরকম খরচ পড়বে, কিন্তু আমার ওই টাকাটা আমি পাবো না, তাহলে আমাকে পকেট থেকে দিতে হবে। পকেট থেকে দিলে আমি আমার বাসায় টাকা দিব কি করে, আমি চলবো কি করে, এরকম অনেক কিছু। সেটা প্রত্যেকটা জায়গা থেকে হয়, ডিরেক্টরের পয়েন্ট অফ ভিউ থেকেও হয়। আমি একটু বিরতিতে যাচ্ছি, ফিরে এসে যে ধারাবাহিক নাটক, একক নাটক নিয়ে কথা বললাম, কিন্তু সিরিয়াল যেগুলো, মানে সিরিয়াল তো ওদিকে হচ্ছে এদিকে হচ্ছে, এদিকের সিরিয়ালগুলোর কি অবস্থা একটু বলেছেন আপনি। আর পাশাপাশি আপনার একটা কথা বলেছেন হচ্ছে যে আমাদের যে কৌতুক নির্ভর নাটক যেটাকে আমরা বলি, যে আমাদের এখানে একটা ধারা তৈরি হয়েছিল, আমাদের নাটক যেটা হচ্ছে যে গর্বের জায়গায়, অহংকারের জায়গা ছিল, আমি মনে করি এখনো আছে। কিন্তু ওই যে একঘেয়েমের জায়গাতে, যে একজন হয়তো একটি গ্রামের পটভূমিতে নাটক শুরু করলো, কোন একটি ভাষায় নাটক শুরু করলেন, কোন একজন পরিচালক বা কোন একজন লেখক লিখলেন, তারপর কিন্তু আমাদের এই যে 20-25টা চ্যানেলে ওই একই রকমের নাটক শুরু হয়ে গেল, এবং সেটা শুরু হয়েছে আর থামছে না। সেই জায়গা থেকে আপনি হয়তো ইঙ্গিত করেছেন ওই বিষয়গুলোর দিকে। That's so boring as an audience. দেখুন, আমি একজন অভিনেত্রী, that's my job. আমি একজন অডিয়েন্স। আমি আমার প্রত্যেকটা অভিনয়, আমি অডিয়েন্স তখন আমি মুগ্ধ হয়ে দেখি না, আমার নিজের অনেকগুলো খুঁত বেরিয়ে আসে। আমি যে নাটক করি, নট নেসেসারিলি সব নাটক ভালো হবে যখন আমি অডিয়েন্স। তো অডিয়েন্স বোর্ড হয়ে যায় একসময়, রিপিটেডলি যদি একই। হ্যাঁ, স্যাটায়ার হতে পারে, কিন্তু সাবজেক্টটা চুজ করতে হবে যে ঠিক আছে আমি স্যাটায়ারই করবো, বাট ডিফারেন্ট সাবজেক্ট নিয়ে করবো। অনলি দেন ওই অডিয়েন্স ধরে রাখা সম্ভব, নাহলে একটু মনোটোনাস হয়ে যায়। কতদিন কেউ একজন কুষ্টিয়ার ভাষা শুরু করলো, তারপর বাকিরা সবাই কুষ্টিয়ার ভাষা দিয়ে শুরু করলেন, কেউ নোয়াখালী দিয়ে শুরু করলেন, তারপর ওটা দিয়ে শুরু করলেন, চলছে। আমার কাছে একটা বিষয় আমি আপনার কাছে জানতে চাচ্ছি, যে আপনার কাছে মনে হয় না যে আমাদের কয়েকজন অভিনেতা অভিনেত্রী যারা আছেন আমাদের খুবই মানে অসাধারণ অভিনেতা, কিন্তু তাদের কেউ এই যে ওই একঘেয়েমি চরিত্রের ছকে ফেলে দেওয়ার কারণে তাদের যে মানে আমি যেটা ভার্সিটালিটি যেটা, সেটা প্রকাশ করা যায়, সেটা হ্যাঁ বহুমাত্রিকতা তাদের, হ্যাঁ এটা আমার অভিজ্ঞতা হয়েছে। তারা টাইট হয়ে গিয়েছে। আমি না, জানেন আমি যখন কাজ করি, আমার তো আমার কলিগরা, বিভিন্ন কলিগের সাথে যখন কাজ করি, আমি খুব বোকা বোকা প্রশ্ন জিজ্ঞেস করে ফেলে। আমি চিন্তা করি যে আচ্ছা এটা যে ফাট করে জিজ্ঞেস করে ফেলে, মাইন্ড করলো নাকি। তো এরকম একজনকে আমার খুবই প্রিয় অভিনেতা, আমি জিজ্ঞেস করেছিলাম, হয় কি যে রিকোয়েস্ট অনেক আসতে থাকে, একটা সার্কেল হয়ে যায়, একটা আরামের জায়গা হয়ে যায়। যেমন নতুন নতুন জায়গায় কাজ করতে গেলে কিন্তু ওই আরামটা এস্টাবলিশ করা যায় না, কিন্তু একটা সার্কেল হয়ে গেলে জানে যে আমাকে কিভাবে টেক কেয়ার করবে। আচ্ছা ঠিক আছে, কাজটা আমি ভালো করে, মানে হয় না যে স্পেশালিটি হয়ে যায়, মানে স্পেশালিটিটা অর্জন করে কি সে স্পেশাল, ওখানে সে জানে যে সে কিভাবে ডায়লগগুলো বলবে, তার জন্য অনেক সহজ হয়ে যায়। তখন ওই আরামের জন্য অনেকে এটা কন্টিনিউ করতে থাকে। মানে আপনি দর্শককে যেভাবে হাসাবেন, জোর করে তো হাসানোর সুযোগ নাই। হ্যাঁ, সেটা সেক্ষেত্রে আপনি বলেছেন যে দর্শক বোকা না, দর্শক বোকা না।
আমি আসলে ভাড়ামি করে এই জন্যই তো দর্শক দেখে না। হ্যাঁ। আমি সিরিয়াস করব, কিন্তু আমার কন্টেন্টটাও সেরকম হবে। আমাদের কন্টেন্ট, ভালো কন্টেন্ট মিসিং। আমার আমার মেসেজগুলো আমি 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 হিউমারের সাথে দেব। হ্যাঁ। তো সেখানে দর্শককে জোর করে হাসানোর দরকার নেই। যদি জিনিসটা সুন্দর করে যায়, দর্শক এমনিতেই হাসবে। এবং এই জায়গা থেকে দেখা যায়, মানে আমি এই যে খুব বেশি হয়তো নাটক দেখা হয় না, কিন্তু ঈদের নাটকগুলো যখন প্রোমো যাচ্ছে বা বিভিন্ন ভাবে দেখা যায়, যতটুকু চোখ যায় দেখি যে ঈদের নাটকেও দেখা যায় যে মানে নির্মাতারা কি এরকম একটা সিদ্ধান্তে পৌঁছে গিয়েছেন বা অবস্থানে পৌঁছে গেছেন যে ঈদে এই ধরনের নাটক দিলেই দর্শক পর্দার সামনে থাকবেন। ওই যে যেটা বললাম যে কিছু নির্মাতা, কিছু অভিনেতা হচ্ছেন স্পেশালাইজড হয়ে গিয়েছেন কমেডিতে। ওনারা মনে করেন যে ঠিক আছে, আমরা এটা করলে দর্শক দেখবেন। কিন্তু ওনাদের কিন্তু শুধু কমেডিতে অভিনয় করার গুণ নেই, ওনাদের অনেক। সবার ক্ষেত্রে আমি বলবো না, কিছু ক্ষেত্রে যেমন এখনো শেজান ভাই, উনি স্পেশালাইজড ইন স্যাটায়ার, কিন্তু উনি অনেক সিরিয়াস মেসেজ হাসতে হাসতে দিয়ে দেন। লাভলু ভাই অনেক কাজ করছেন, লাভলু ভাইও কিন্তু অনেক এরকম স্যাটায়ার কমেডি নাটক তৈরি করেছেন, এখনো করছেন। ওনারা এখানে কমফোর্টেবল, কিন্তু সবাইকে সবাই না, সবাইকে এখানে আসতে হবে, সেটাই কথা। হ্যাঁ, সবাইকে এখানে আসতে হবে কেন? হ্যাঁ, এই জন্য যদি ওনার একটা ধারা আছে, সালাউদ্দিন লাবলুর, হ্যাঁ উনি শুরু করেছিলেন, ঠিক আছে, সেটা থাকুক, আমাকেও যেতে হবে কেন ওই ধারায়? হ্যাঁ সেটাই। আবার ধরেন সরোয়ার ফারুকী ভাই যতদিন নাটক তৈরি করেছেন, উনিও কিন্তু একরকম একটু হিউমার রেখেছেন, একটু সিরিয়াস বিষয়। হ্যাঁ হ্যাঁ, এই জায়গাগুলোতে ওনারা স্পেশালাইজ, ওনারা জানেন, কিন্তু ওনারা নিজেদেরকে ভাঙতে পারেন, সবাই তো ভাঙতে পারে না। এবং নির্মাতার জায়গা থেকে আমি শুনি, আমি তো আর যতটুকু শুনি সেখানে হচ্ছে যে অনেক জায়গায় যে নির্মাতাদেরও ভূমিকা এখন কম, যে তারাও এই নাটক তৈরি করার ক্ষেত্রে যারা আমাদের ক্যামেরার পিছনে থাকেন তাদের উপর নির্ভর করে, তারাই সিকোয়েন্স গুলো করে নিয়ে আসেন, উনি হয়তো আছেন আর কি, কোন সিকোয়েন্সটা নিতে হবে এরকম নির্মাতা আমাদের এখানে চলে আসছে, যে নামটা তার যাচ্ছে, কিন্তু কিভাবে সিকোয়েন্সটা তৈরি করে পুরোটাই সার্কাস চলছে। হ্যাঁ, মানে সেই জায়গা থেকে বলা যে মানে আপনি যেটা বলছেন যে মানে আমরা তো একটা প্রতিযোগিতার মধ্যে আছি, তারা হচ্ছে পে চ্যানেল, আমরা পে চ্যানেল না, সেই জায়গাতে একটা ঘাটতি আছে। পাশাপাশি আমার কাছে তো মুক্ত, আমি একদম দর্শক, আমি যেটা ভালো দেখবো সেটাই যাবো। এক্স্যাক্টলি, দর্শকের আর দোষ। হ্যাঁ, সেইখান থেকে, সেই জায়গা থেকে এই যে কাজ করার ক্ষেত্রে যারা এখানে অপচয় হচ্ছে কিনা, যে আমাদের এই যে আমাদের শিল্পী যারা আসছেন, নতুন মঞ্চ থেকে আসছেন, যারা হয়তো টেলিভিশন থেকেই শুনেছেন, তাদের কাছ থেকে কাজ আমরা বের করতে পারছি না। তাদের কাছ থেকে আপনি তখনই কাজ বের করতে পারবেন যখন আপনি আপনার কাজটি জানবেন। যারা জানেন ওনারা কিন্তু ঠিকই কাজ বের করেছেন। আমি তো থিয়েটার থেকে না, কিন্তু আমি তো পাল্লা দিয়ে কাজ করে যাচ্ছি, এখনো কাজ করছি, সামনেও ইচ্ছা আছে কাজ করার। তো আমাকে অভিনেতা বানিয়েছেন তো নির্মাতারা। হ্যাঁ, তো তারা জানতেন কিভাবে বের করতে হবে, টু পুল দ্যাট ক্যারেক্টার ফ্রম মি, দে ডিড ইট। আরেকটা সমস্যা আছে কিনা, যে ওইটাও জানতে চাই, যে যারা আজকাল তো যে স্পন্সর আগে ঠিক হয়ে যায়, তারাও বলে দেন যে গল্পটা এরকম হবে, আমি এটা চাই, বাস ওই ফর্মুলাতে হয়ে যাচ্ছে, একটা রেসিপি বলে দেওয়া হচ্ছে। ওয়েল তুষার ভাই, আমার স্পন্সর আর এজেন্সির সাথে একদমই যায় না। আই এম ফুল ডিরেক্টরস চয়েস। ডিরেক্টর যখন মনে হয় যে এই চরিত্রটা আমি মোটরসাইকেল দিয়ে করাতে চাই, তখন চরিত্র আমার কাছে আসে। সেদিক থেকেও আমার কাজ অনেক কম, কারণ আমার পক্ষে সম্ভব না যে এজেন্সিতে গিয়ে বসে থাকবো। কিন্তু এভাবে তো মানে এই একটা শুরু হয়েছে তো আমাদের এখানে একটা, হ্যাঁ এভাবে শুরু হয়েছে। এটা থেকে অনেকে, আমরা যারা একটু সিনিয়র পর্যায়ে চলে এসেছি, আমাদের পক্ষে সম্ভব না গিয়ে বসে থাকা, আমাদের পক্ষে সম্ভব না লবিং করা, আমাদের একটু অসুবিধা হয়ে যায়। কিন্তু শুধু যেহেতু কাজ অনেকের ওই ব্যক্তিত্বের সঙ্গে হয়তো বা তারা ওটা, হ্যাঁ মানে হ্যাঁ ঠিক, একদমই ঠিক বলেছেন, মানে এটা আমার পার্সোনালিটির সাথে যায় না, কিন্তু এটা আমি একেবারেই কাজ দিয়ে আমাকে নেওয়া হয় আর কি। তো আমার কাজটা এই জন্য আমাকে ভালো করে করতে হয়। আমি একটু জানতে চাই, আমাদের ছবির ক্ষেত্রে, মানে আমাদের বড় পর্দা বা এখন তো ছোট পর্দা বড় পর্দা মিলিয়ে ছবি হচ্ছে, সেই জায়গা থেকে যেমন অনেক ছবি আমি পত্রিকাতেই দেখলাম যে 2015-তে অনেক ছবি হয়েছে, কিন্তু ছবি দর্শকদের মনে ধরছে না বা ধরতে পারেনি, এরকম শুনতে পেলাম আর কি। ছবি আমার মনে হয় অনেক বেশিরভাগই ধরেনি, যখন ওই যে যেটা বললাম আমি অডিয়েন্স হিসেবে যখন দেখি। ছবির ক্ষেত্রে তিনটা বিষয়। একটা হচ্ছে সারপ্রাইজ। ছবি দেখতে যাও, আমি একটা সারপ্রাইজ পেতে চাই, আমি একটা ভালো সময় কাটাতে চাই, ছবিটা দেখার পরে ওই ছবিটা নিয়ে ভাবতে চাই, মাথার মধ্যে যেন থাকে, সেগুলোই থাকে না।
এবং ওই সেই এফডিসির ব্যাপারে আমি বলতে চাই না, কারণ আমি তো আসলে ওই টাইপের কাজ করতে অভ্যস্ত না। শুধু একটাই করেছি, আমি ইউটার্ন করেছি আলভি আহমেদের। তারপরেও আমি চেষ্টা করেছি যে আনলাইক মি, ওই যে সারপ্রাইজটা দর্শকদের যাতে আমি সারপ্রাইজ দিতে পারি, সেরকম একটা ক্যারেক্টারকে সেভাবে বানিয়েছি আমার মতো করে। অ্যান্ড ডিরেক্টর এগ্রিড, সেভাবে আমি নিজেকে প্রেজেন্ট করেছি। অ্যান্ড আই এম ভেরি ফরচুনেট যে যারা দেখেছেন এবং ক্রিটিক্স, আমি বলবো আমাকে এপ্রিশিয়েট যখন করেছে, তখন আমার মনে হচ্ছে না, আমি একটা এক্সপেরিমেন্ট করতে গেছি, আমার একটা ভয় কাজ করছিল, কিন্তু আমি সাকসেসফুল। এখন অন্য ছবিগুলোর প্রসঙ্গে আসি। সারপ্রাইজ নেই, স্টোরি টেলিং কোথা দিয়ে যেন শুরু হয়, মাঝখানে যেন কোথায় চলে যায়, কোথায় গিয়ে যেন শেষ হয়। আর যেটা, এটা নাটকের ক্ষেত্রে, আর হচ্ছে যে ছবির ক্ষেত্রে অনেক বেশি, কারণ আমি টিকিট কেটে ছবি দেখব। আর হচ্ছে ক্যারেক্টার, আমি সুপারস্টার হোক, মেগা স্টার হোক, যাই হোক, ছবি দেখতে গেলে কিন্তু ওটার মাথায় থাকে না। ছবি দেখতে গেলে হচ্ছে চরিত্র। আমি আমার স্টারডমটা ধরে রাখলাম, সেটা করলাম, কিন্তু আমি চরিত্র হতে পারলাম না, তাহলে তো হলো না। ছবির যে উপকরণগুলো থাকে সেটা মানে এই থাকে না। বেসিক তিনটে উপকরণ নেই। হ্যাঁ, স্টোরি টেলিং, ক্যারেক্টার কাস্টিং নিয়ে আমাকে একটা সারপ্রাইজ দিতে হবে দর্শককে, সেই সারপ্রাইজই তো আমি দিতে পারছি না। আপনার কাছে মনে হচ্ছে যারা ছবি তৈরি করছেন এখন, তারা বড় পর্দা বিষয়টা বুঝতে পারছে, কারণ ছোট পর্দা করতে 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 বড় পর্দার যে ছোট পর্দার যে এক ধরনের ঘরানা, সেই জায়গা থেকে বেরোতে পারেনি, ওই বৃত্ত থেকে বেরোতে পারেনি। কারণ এরকম শোনা যায় যে হ্যাঁ, টেলিফিল্ম টেলিফিল্ম হয়েছে একটা বড় একটা পড়ছেন টেলিফিল্ম। আর কি। দেখেন তুষার ভাই, আমাদের দেশে ঈদের সময় কিন্তু ভালো ভালো টেলিফিল্ম অন এয়ার হয়। টেলিফিল্ম দেখলে কিছু মানে সব নাটক তো খারাপ হয় না, বিশেষ করে ঈদের নাটক বেশিরভাগই খুব ভালো হয়। এবং টেলিফিল্ম দেখলে আপনার মনে হবে আমি একটা ফিল্মি ট্রিটমেন্ট পাচ্ছি। তো ওই ট্রিটমেন্টটা যদি বড় পর্দায় দেখায়, তখন মনে হয় যে আরে এটা তো আমি টিভিতেই দেখে ফেলেছি। তো টিভিতে আসলে কিছু কিছু নাটক এত ভালো হয় না, সেই ট্রিটমেন্টটা আবার আমি ফিল্মে দেখতে চাচ্ছি না। হচ্ছে যে আমি সবার সঙ্গে বসার ঘরে বা সবার ঘরে বসে যে ছবিটা দেখছি বা যে যা দেখতে চাই, সেই বড় প্রেক্ষাগৃহে যে একই মেজাজের জিনিস দেখতে চাই না, তাই তো? মেজাজটা তো ভিন্ন। এখন কথা হচ্ছে আপনি কোন মেজাজ চান? আপনি কি প্যারালাল ফিল্মের মেজাজ চান, না কমার্শিয়াল ফিল্মের মেজাজ চান? প্রথমত মেজাজটা আপনার, ছবি হতে হবে তো, ছবি মেজাজ। আপনি যেটা বললেন যে এই উপকরণগুলো নিয়ে, তিনটা উপকরণ তো হ্যাঁ, এগুলা আমার কাছে মনে হয়েছে যে এগুলা থাকলে ভালো। যেমন দেখুন, জালালের গল্প কিন্তু খুব ভালো চলছে, কারণ একটা স্টোরি টেলিং আছে, চরিত্র আছে, একটা সারপ্রাইজ আছে ওটার মধ্যে। যেমন মোশাররফ ভাই একদম আনলাইক হিম যে ক্যারেক্টার প্লে করেছে, চলছে। কিন্তু আমিও শুনেছি অনেকের কাছে যে চলছে, কিন্তু সেইটা মানে কেন এই ফিল্ম না কতটুকু দর্শককে নিতে পেরেছে, যে মানে সেটা কি বাংলাদেশের মানে চলচ্চিত্রের যে দর্শক তাদের সবাইকে ধরতে পেরেছে কিনা? সব ছবি তো সবার জন্য না। এই যে এখানেই তো এখন একটা কমার্শিয়াল উপকরণ আছে অনেকগুলো, আমি ডেফিনেটলি দেখবো না, আমার হচ্ছে সিনেপ্লেক্সে দেখতে হবে। আমাদের এখানে আসলে এই যে মানে কাদের জন্য বেশি ছবি তৈরি করা হচ্ছে এখন? এখন দু ধরনের ছবি হচ্ছে, প্যারালাল ফিল্মগুলো। দর্শক আলাদা করে ফেলছি যে এই দর্শকদের জন্য একরকম, এই দর্শকদের জন্য একরকম। এটা আলাদা না করে উপায় নেই তো, কারণ আমি ডেফিনেটলি একটা নরমাল হলে গিয়ে দেখবো না। মিডল ক্লাস, আপার মিডল ক্লাস ডেফিনেটলি নরমাল হলে গিয়ে দেখবে না, তাদের হচ্ছে সিনেপ্লেক্স, ব্লকবাস্টার, এইসব জায়গা। তো এইগুলাতে যতদিন টিকানো যায় আর কি। কমার্শিয়াল ফিল্ম দিয়ে ওই ধারাটাকে বাদ দিয়ে কতটা উড়াল দিবে চলচ্চিত্র সেটা আমি জানি না, কিন্তু আমি একটু আবার চলে আসতে চাই অভিনয়ে। যে এখন অনেকেই অভিনয় করতে আসছে, মডেলিং থেকে আসছে, নাচ থেকে আসছে, মঞ্চের জায়গায় গান থেকে আসছে, অনেক জায়গা থেকে আসছে। সেই জায়গাতে এবং মানে কোনো কিছু না, এমনি শুধুই অভিনয় করতে আসছে। আপনার কাছে কি মানে তাদের মধ্যে কতটা বহুমাত্রিক গুণ দেখতে পান? কারণ একজন অভিনেত্রী বা অভিনেতা, যিনি শিল্পী, তাকে তো বহুমাত্রিকতা তার মধ্যে থাকা দরকার, সেটাকে দেখতে পান? আমি তো মানে সেটা সবার মধ্যে দেখতে হবে তাই না, মানে সেইটার অংশ কতটুকু? কারণ যত বড় অংশ হবে তত আমাদের গুণগত মান বাড়বে। এখন হচ্ছে কি, ওরা আমাদের পরের জেনারেশন গুলো এতই অস্থির, স্ক্রিপ্ট নিয়ে যতক্ষণ না আমি গো থ্রু করতে দেখি বা ফোকাস করি, এর থেকে বাইরের ব্যাপারগুলোতে অনেক বেশি ফোকাস করে। হ্যাঁ, এটা আমি বলবো যে বয়স, আর এখন সবকিছু অনেক সহজ হয়ে গেছে, কমিউনিকেশন অনেক সহজ, সবকিছু অনেক সহজ। আমাদের সময়টা হচ্ছে কি যে আমার ক্ষেত্রে আমি বলতে পারি যে এই কাজটা আমার শিখতে হবে, না হলে আমি এখানে সার্ভাইভ করতে পারবো না। যদি আমি এখানে সার্ভাইভ করতে চাই বা সাস্টেইন করতে চাই, তো আমার শিখতে হয়েছে। কিন্তু এখনকার হচ্ছে সবকিছু অনেক সহজ। ওই যে যেটা বললাম যে আমার পার্সোনালিটি
এমন না যে আমি এজেন্সি বা স্পন্সরের কাছে গিয়ে বসে থাকবো, বাট এটা যদি পারা যেত তাহলে আমার কোয়ান্টিটি বেশি হতো। এখন যদি আমাদের পরের জেনারেশন চিন্তা করে যে না আমার কোয়ান্টিটি, বিকজ আই নিড দিস, আই নিড দ্যাট, আই নিড টু গো হিয়ার অ্যান্ড দেয়ার অ্যান্ড হোয়াট নট, তাহলে হচ্ছে কোয়ান্টিটির দিকে বেশি যাবে। এবং ওরা অনেক প্রতিভা রাখে এই বয়সে, ওরা এতটুকু কনসেন্ট্রেট করে এত ভালো করে, তাহলে আরো বেশি কনসেন্ট্রেশন, ফোকাস, ডিসিপ্লিন দিয়ে তাহলে দে ক্যান ডু ওয়ান্ডার। ওরা অনেক বেশি ব্রিলিয়েন্ট, অনেক বেশি ইন্টেলিজেন্ট, বাট প্রপার গাইডেন্স দরকার এবং নিজের বুদ্ধিটা ব্যবহার করা দরকার। আলোচনা শেষ করতে হচ্ছে, আমরা শেষ করি এখানে। তবে আমি যেটা বলতে চাই যে 2015-তে আপনি একভাবে কাটিয়েছেন, আপনি হচ্ছে সুখের সঙ্গে থাকবেন, সুখময় মুহূর্ত। I was a happy person. I want to be a happier person. এবং সেখানে সংখ্যার চেয়ে গুণবাচক বিষয়টি আপনার সঙ্গে থাকুক 2016-তেও। Thank you. সেই শুভকামনায় থাকলো। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে আমাদের সঙ্গে এই আলোচনায়, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন, নিরাপদে থাকুন।